দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি খবর ইতিমধ্যেই কিন্তু আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যে বিষয়টি হলো শিল্পকলা একাডেমির যে মহাপরিচালক রয়েছেন তিনি সৈয়দ জামিল আহমেদ, তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি এটি নিয়ে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই যে সৈয়দ জামিল আহমেদ দীর্ঘ ১৩ বছর পর, অর্থাৎ শিল্পকলা একাডেমিতে দীর্ঘ ১৩ বছর ধরে কিন্তু লিয়াকত আলী লাকী মহাপরিচালক পদে ছিলেন। তারপরে এই পরিবর্তিত সরকার ব্যবস্থার পর গত ৯ সেপ্টেম্বর তিনি কিন্তু যোগদান করেন শিল্পকলা একাডেমির ডিজি হিসেবে। এরপরেই বিভিন্ন ধরনের কাজকর্ম আলোচনা সমালোচনার মধ্য দিয়েই গতকাল হঠাৎ করেই তিনি একটি অনুষ্ঠান চলছিল জাতীয় শিল্পকলা একাডেমির যে মূল জাতীয় নাট্যশালা, সেখানে একটি অনুষ্ঠান চলছিল নাট্য উৎসব। সেই নাট্য উৎসবের মধ্যেই তিনি বক্তব্য দিতে গিয়েই এই পদত্যাগের ঘোষণা দেন এবং সেই স্টেজে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব। সেই সচিবকে তিনি ঠিক সেই সময় বক্তব্য দেওয়ার এক ফাঁকেই তার পদত্যাগপত্র তুলে দেন। এটি নিয়ে পরবর্তীতে কিন্তু নানা জল্পনা কল্পনার সৃষ্টি হচ্ছে যে তিনি এমন অবস্থায় মাত্র ৫ মাসের মাথায় তিনি কেন দায়িত্ব ছেড়ে দিলেন। এই বিষয়টি তিনি কিন্তু গণমাধ্যমের কাছে সেই সময় পরবর্তীতে তিনি চিঠি পাঠিয়েছেন এবং সেখানেই তিনি বক্তব্য রেখেছেন। তিনি তার অভিযোগগুলো দায়ের করেছেন যে মন্ত্রণালয়ের যে ধরনের অভিযোগ দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে কাজ করতে না দেয়া বা বিভিন্নভাবে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, এই বিষয়গুলো তিনি অভিযোগ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই তিনি মাত্র ৫-৫.৫ মাসের মাথায় কিন্তু তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এবং এটি নিয়ে পরবর্তীতে আমরা দেখেছি যে কালকে রাত থেকে এবং আজকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন যে তিনি সাহসিকতা পরিচয় দিয়েছেন, অনেকে বলছেন কেন এই ধরনের এভাবেই তিনি পদত্যাগ করলেন। এই সব নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্য দিয়েই অনেকগুলো ইস্যু উঠে এসেছে। তার মধ্যে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে তিনি যে অভিযোগগুলো করছেন যে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার জটিলতা, একাডেমির সচিবকে ফোকাল পার্সন হিসেবে মনোনীত করে যে বিধিসম্মত দায়িত্ব পালন, সেই দায়িত্ব পালনে বাধা পাওয়া, এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, আমরা গণমাধ্যমগুলোতে দেখেছি যে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজকর্মের জন্য শিল্পকলার মানোন্নয়নের জন্য ১৬৫ কোটি টাকা তিনি বরাদ্দ চেয়েছিলেন, তবে ১১০ কোটি টাকার মতো বরাদ্দ পেয়েছিলেন বলে তিনি জানিয়েছেন। এবং বাকি টাকা দেওয়ার যে দীর্ঘসূত্রিতা, সেগুলো কিন্তু অভিযোগ করেছেন যে টাকা এমনভাবে মন্ত্রণালয় দেয় যাতে মনে হয় এটি মন্ত্রণালয়ের নিজস্ব অর্থ দিচ্ছে, এ ধরনের অভিযোগও কিন্তু তিনি করেছেন। অর্থাৎ তিনি মোটা দাগে যেটি বোঝাতে চেয়েছেন যে বর্তমান যেই সংস্কৃতি উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে যে একটি মনোমালিন্য কিংবা সেই কাজ করার ক্ষেত্রে যে বাধা প্রাপ্ত হওয়া, সেই বিষয়গুলোই কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে অনুষ্ঠান চলছিল, গতকাল একটি নাট্যোৎসব চলছিল, সেই নাট্যোৎসবের মধ্যেই এই ধরনের যে একটি পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনাটি কিন্তু অনেকটাই বিরল আমরা দেখছি। এবং জানিয়ে রাখতে চাই যে বর্তমান যে সৈয়দ জামিল আহমেদ, তার কাজ সম্ভবত তিনি নাট্য অঙ্গনে অনেক পরিচিত একজন মানুষ, তিনি দীর্ঘদিন ধরেই এই অঙ্গনে আছেন। এবং ফারুকী একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, অর্থাৎ বর্তমান যিনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী, দেশবরেণ্য একজন নির্মাতা, তিনি একটি ফেসবুকে তার পোস্ট দিয়েছেন। আমরা একটু সেটি পড়ে শোনাতে চাই। সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি, সম্ভবত ওনার কাজ নিয়ে বাংলাদেশে কোনো পত্রিকায় ছাপা হওয়া সবচেয়ে বিস্তারিত লেখাটা আমি লিখেছিলাম জায়জা দিনের এন্টারটেনমেন্ট ম্যাগাজিন মৌচাকে ঢিলের জন্য। এরপরেও বাংলা ইংরেজি অনেক কাগজে লিখেছি। এখনও আমি তাকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি। কয়েকদিন আগেও জামিল আহমেদের সামনে একজন বিদেশি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি ওনাকে তাদের দেশে একটা থিয়েটার প্রোডাকশন করাতে। কিন্তু ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুইটা দুই রকম আর্ট। অর্থাৎ দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। অর্থাৎ তিনি বলছিলেন তার যে ক্যাপাসিটি কিংবা তিনি তার কাজে মন্ত্রমুগ্ধ ছিলেন, কিন্তু অন্যান্য যে দায়িত্বশীল যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছেন। পরবর্তীতে তিনি লিখেছেন, সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে সেটার সাথে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেওয়ার টেম্পারমেন্ট এক না। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি এটা একটা সরকারি প্রতিষ্ঠানে তা করতে পারে না। অর্থাৎ তিনি কিন্তু অনেকগুলো বিষয় এখানে তুলে ধরেছেন। জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ তাতে
আমাকে একটা কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে। আমি চাচ্ছিলাম না, কারণ তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে। আজকে আমাদের অনেকগুলো কাজ আছে, এটা শেষ করে সময় পেলে লিখব। শুধু এইটুকু আপাতত বলে রাখি, ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, অনেকগুলো কথা ডাহা মিথ্যা, এবং কিছু কথা পরিস্থিতি ডিল করতে না 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 পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। সেখানে তিনি আরও লিখেছেন যে আমাকে বিব্রতকর হলেও সত্য কথা বলতে হবে জামিল ভাই, পরিশেষে আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ওনার সৃজনশীল কাজে যে কোনোভাবে সহযোগিতা করতে পারলে মন্ত্রণালয় ধন্য হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটি পাল্টাপাল্টি অভিযোগের সুর আমরা দেখতে পাচ্ছি। সৈয়দ জামিল আহমেদ গতকাল যেভাবে অভিযোগ করেছেন, তাতে আসলে অভিযোগের যে তীর সেটি কিন্তু বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী তার দিকে যায়, কিন্তু আবার সেই অভিযোগ খণ্ডন করে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। সেখানেও তিনি বলেছেন কিছু অভিযোগ মিথ্যা এবং কিছু অভিযোগের সত্যতা নেই, এমন একটি বিষয় কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুজনেরই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলো রয়েছে। এগুলো এখন কোন পর্যায়ে সমাধান হবে, আসলে মূল ঘটনা কি, বরাদ্দ পর্যাপ্ত বরাদ্দ তিনি পাচ্ছেন কিনা, যেটি অভিযোগ করেছিলেন যে পর্যাপ্ত বরাদ্দ পাচ্ছেন না, আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন ফাইল আটকে দেওয়া থেকে শুরু করে তার স্বাধীনতা খর্ব করা হচ্ছে বলে এমন যে অভিযোগগুলো করেছেন জামিল আহমেদ, এবং তিনি আগের যে উপদেষ্টা ছিলেন সংস্কৃতি বিষয়ক আসিফ নজরুল, তার কথাও লিখেছেন যে তার বেলায় এই ধরনের বাধা তিনি পেতেন না, তবে বর্তমানে পাচ্ছেন। অর্থাৎ বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন তার দিকেই কিন্তু অভিযোগের তীরটি যাচ্ছে। আর সেই অভিযোগের খণ্ডন করে আবারও যে তিনি পাল্টা যে পোস্ট দিয়েছেন ফারুকী, তাতেও তাকে তিনি বলেছেন তার কাজ সম্পর্কে অনেকটাই তিনি প্রশংসা করেছেন। তার নাট্যজীবনের যে নির্দেশনা বা অন্যান্য যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু যে পরিচালক হিসেবে ম্যানেজারাল যে কাজকর্ম সেই জায়গা থেকে তিনি অনেকটা পিছিয়ে আছেন, কিংবা সেই জায়গাগুলো একেবারে আলাদা। অর্থাৎ তিনি এই যে পরিচালক হিসেবে তাকে কিন্তু সমালোচনা করছেন, এমন একটি বিষয় আমরা দেখলাম যে ওনার সৃজনশীল কাজে যে কোনোভাবে সহযোগিতা করতে পারলে মন্ত্রণালয় ধন্যবাদ। অর্থাৎ তিনি বলছেন যে তার যে কোনো যে কাজ নাট্য নির্মাণ সংক্রান্ত বা নির্দেশক হিসেবে যে কাজগুলো সেখানে মন্ত্রণালয় যুক্ত হতে পারলে মোস্তফা সরোয়ার ফারুকী ধন্য হবেন, এমন কথাই লিখেছেন। এবং সবশেষ তিনি লিখেছেন যে দায়িত্ব ছেড়ে যাওয়ার পরও তার কোনো সাহায্যে আসলে আনন্দিত হব, যদিও আমাদের দুজনের কাজের ক্ষেত্র আলাদা। অর্থাৎ দুজনে কিন্তু নির্দেশক হিসেবে কাজ করেন, একজন সিনেমা একজন নাটকে। তারপরেও এই যে তারা সরকারের দায়িত্বপূর্ণ দুটি পদে রয়েছেন, একজন পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র জমা দেওয়ার আগে অভিযোগ করেছেন, সেই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই এই অবস্থায় এই মুহূর্তে সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু নানান রকম আলোচনা সমালোচনা চলছে। তবে এর সমাধান কোথায় এটি দেখতে হলে, এটি জানতে হলে হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গন কোন দিকে যাবে বা কোন পরিস্থিতি বিরাজ করবে সেটি হয়তো দেখার বিষয়, সময়ের বিষয়। পরবর্তীতে হয়তো মন্ত্রণালয় কর্তৃক আরও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসবে, তাদের মধ্যে আলোচনা হবে, বৈঠক হবে। পরবর্তীতে কে দায়িত্বে আসবেন সেই বিষয়গুলো হয়তো জানার জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তবে আজ এই ছিল সবশেষ এই শিল্পকলা একাডেমির যে মহাপরিচালক তার পদত্যাগ নিয়ে আলোচনা সবশেষ ছিল এখন পর্যন্ত এই।